বিশ্ববিদ্যালয় পিটিয়ে যুবক হত্যা, গ্রেপ্তার 6, নিষিদ্ধ সব ধরনের রাজনীতি, নেওয়া হচ্ছে ডাকসু নির্বাচনের উদ্যোগ। সুনামগঞ্জে নিজ বাড়িতেই গ্রেপ্তার সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, শিক্ষার্থী হত্যায় মামলা, রিমান্ডে চায় পুলিশ। আদরের সন্তান হারিয়ে পাগল প্রায় মা, গণ অভ্যুত্থানে বুলেট কেড়ে নিল কিশোর হাসাইনের প্রাণ, শোকে স্তব্ধ প্রতিবেশীরাও। অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ 2024-এর প্রজ্ঞাপন জারি, সাংবিধানিক শূন্যতা পূরণে সুপ্রিম কোর্টের পরামর্শে ইউনূস সরকার। সপ্তাহে 7 দিনই ছুটবে মেট্রো রেল, মাত্র 20 লাখ টাকায় মেরামত শেষে আজ চালু হচ্ছে কাজীপাড়া স্টেশন, উচ্ছ্বসিত জনতা। এবং যাত্রী সংকটে বন্ধ ভারতগামী অধিকাংশ ফ্লাইট, ভিসা জটিলতা না কাটলে সব ধরনের ফ্লাইট বন্ধের শঙ্কা। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শাহজাহান মনি। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। এবারে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সকল প্রকার রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেটে সিদ্ধান্ত নেওয়া হয়। মিটিং শেষে একাধিক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানায় সন্ধ্যা 7টা থেকে রাত 9:45 পর্যন্ত উপাচার্য লাউঞ্জে একটি জরুরি সিন্ডিকেট মিটিং হয়। সেখানে 2 ঘন্টা আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে চোর সন্দেহে যুবক পিটিয়ে হত্যা ঘটনায় মামলা করেছে প্রশাসন। গ্রেপ্তার করা হয়েছে 6 জনকে। গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি। এদিকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। মাজহারুল ইসলামের রিপোর্ট। চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে আটকে রেখে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে হলের কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে। বুধবার রাতে দফায় দফায় মারধর করা হয় ওই ব্যক্তিকে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়। নিহত ওই ব্যক্তির নাম তোফাজ্জল। হত্যার ঘটনা সম্পর্কে প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্তে যাদের নাম আসবে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার সহ বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেছে, কিন্তু আমরা এই জন্য খুবই দুঃখিত এবং আমরা যথাযথ পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আমরা কোনো টাইমস আমরা কিন্তু ল্যাপস করছি না। বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে শাহবাগ থানায় একটি মামলা রুজু করেছে। প্রক্টর জানান, বিশ্ববিদ্যালয় এলাকায় চুরি, ছিনতাই বন্ধ সহ নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমাদের বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের নিরাপত্তাটাকে প্রথম প্রায়োরিটি আমাদের দিতে হবে। ছিনতাই হচ্ছে, আমার এই চাকরির বয়স 3 সপ্তাহ, এর মধ্যে 3-4টা ছিনতাইয়ের ঘটনা, মেয়েদের উপরে এই নেশা করে বসে থাকে ভ্যাগাবন্ড, তাদের আক্রমণ, এগুলো সামাল দিতে। সো আমাদের একটু এর জন্য আপনাদের সহায়তা লাগবে। এদিকে ঢাবিতে পিটিয়ে হত্যার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, শিক্ষার্থীরা যেন আইন নিজের হাতে তুলে না নেয়, সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান তিনি। হয় একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। আইনের হাতে তাকে সোপর্দ করতে হবে। এটার ক্ষেত্রে আপনারাও একটু আমাদের সাথে কাজ করতে পারেন, জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, যেটা ইনোসেন্ট লোক যেন কোনো অবস্থায় কোনো হেনস্থা না হয়। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। আদরের সন্তানকে হারিয়ে পাগল প্রায় কোটা আন্দোলনে নিহত হাসাইনের বাবা মা। থামছে না আহাজারি। গত 5 আগস্ট হবিগঞ্জের বানিয়াচংয়ে গুলিতে মৃত্যু হয় 12 বছরের হাসাইনের। তার স্কুল ব্যাগ, বই খাতা, খেলায় জেতা ট্রফি আর ছবি বুকে আগলে দিন কাটছে বাবা মায়ের। হাসাইনের মৃত্যুতে শোকে স্তব্ধ প্রতিবেশীরাও। আমির হামজার রিপোর্টে বিস্তারিত এবং জানাচ্ছেন আপন আপু।
12 বছরের ছোট্ট শিশু ছাত্র হাসাইন মিয়া পড়তো 6ষ্ঠ শ্রেণীতে। সবজি বিক্রেতা বাবা ও গৃহিণী মায়ের স্বপ্ন ছিল পড়ালেখা করে মানুষের মতো মানুষ হবে, কিন্তু সেই স্বপ্ন কেড়ে নিল ঘাতকের বুলেট। গত 5ই আগস্ট হবিগঞ্জের বানিয়াচং থানার সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হয় হাসাইন। তার মা জানান, হাসাইন বলতো সেও প্রয়োজনে রংপুরের আবু সাইদের মতোই দেশের জন্য জীবন দিতে পারে। তাই তো মায়ের নিষেধ সত্ত্বেও লুকিয়ে যোগ দেয় আন্দোলনে। তারই বুকের রক্তে লাল হয় পিচঢালা পথ। সন্তান হারিয়ে দিশেহারা বাবা মায়ের দিন কাটছে শোক আর আহাজারিতে। আমার ছেলে অনেক আবু সাইদের বিষয়ে অনেক কিছু আলোচনা করছে, এবার আমরা তো মনে হয় অত গুরুত্ব দিছি না। আমার ছেলে তো যাওয়ারও কথা না, ছোট মানুষ হিসাবে আমরা ভাবছি, কিন্তু হ্যাঁ মাথার মাথায় কাপড় বাঁধিয়ে, লাল কাপড় বাঁধিয়ে একবারে যে জায়গা আন্দোলনে যে সবাই বুঝে এরা তো একটা ডাল আছে, ডাল লইয়া সামনে আছে। সর্বপ্রথম গুলি হয়েছে আমার ছেলে বানিয়েছে। মোর বাড়ি এক সপ্তাহ থেকে রাত্রে আমার ভাত লেবে লাগে দিত না, এর বাপ গান থেকে এলে পরে বাচ্চা ভাত লইয়ে লইয়ে দিয়ে আপনারা হয়তো আমরা এখানে বইয়ে ভাত খাই, আমরা এখানে বইয়ে ভাত খান শুনত, আমরা এখানে বইয়ে ভাত খেলে পরে অনেক হইব। আমার প্রতি আমার আলে বুঝাইতো, রাইতে বুঝাইতো, দিনে বুঝাইতো, আমার প্রতি ভাতে যাইবো, আমি আর বাঁচছি না, আমার প্রতি আমার তৈরি যাই। পড়ে আছে তার শখের স্কুল ব্যাগ, বই খাতা আর খেলায় জেতার ট্রফি, শুধু সে নেই। হাসাইন কিভাবে খেলতো, কি করতো, এসব কথা মনে করে কান্নায় ভেঙে পড়ছে ভাই বোন সহ পরিবারের অন্য সদস্যরাও। আমার নাতি দেখিস দেখেছিল, আইলো না, আমার নাতি আইনা দাও তোমরা, আমার নাইলে গুলি করে মাইরে যাও। মাত কথার মাঝেও ভালো, পড়ার মাঝেও ভালো, মানুষের সাথে চলাফেরাও খুব ভালো। শুধু পরিবারের সদস্যরাই নয়, হাসাইনকে হারিয়ে শোকে মুহ্যমান প্রতিবেশীরাও। জানান, কিশোর বয়সেই গ্রামের সবার নয়নের মণি হয়ে উঠেছিল ছোট্ট হাসাইন। একবার একলা কোনো করে না, দেখলেই আমরা করে জানতে লাইছি। 5 ভাই ও 1 বোনের মধ্যে দ্বিতীয় ছিল হাসাইন। এমন ফুলের মতো ছোট্ট শিশুকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গেল 4 আগস্ট সুনামগঞ্জ শহরে ছাত্র জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। জানা যায়, আজ আদালতে হাজির করে তাকে রিমান্ডে চাইবে পুলিশ। অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ 2024-এর চূড়ান্ত অনুমোদন দিয়ে অধ্যাদেশ জারি করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে সুপ্রিম কোর্টের পরামর্শে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের নিয়োগ দিতে পারবেন, পাঠ করাতে পারবেন শপথ বাক্য। এতে বলা হয়, দেশের বিদ্যমান পরিস্থিতিতে ডক্ট্রিন অফ নেসেসিটি অনুসারে সাংবিধানিক সংকট মোকাবেলায় ছাত্র জনতার প্রস্তাবে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। 100 কোটি নয়, মাত্র 20 লাখ টাকায় আজ থেকে চালু হচ্ছে মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন। এমনকি এখন থেকে চলবে সপ্তাহব্যাপী। জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে এমন উদ্যোগে অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানান সাধারণ মানুষ। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। আমরা যে চালু করলাম, এখানে আমাদের এখন 20,50,000 টাকা খরচ হচ্ছে। মেট্রো রেল নিয়ে শত কোটি টাকার দুর্নীতি করতে চেয়েছিল বিগত স্বৈরাচারী সরকার। কোটা সংস্কার আন্দোলনে হামলায় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন মেরামতে 350 কোটি টাকা লাগার কথা জানালেও অন্তর্বর্তী সরকার মাত্র 20 লাখ টাকায় শুক্রবার থেকে চালু করতে যাচ্ছে মেট্রোর কাজীপাড়া স্টেশন। বৃহস্পতিবার দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে ডিএমটিসিএল এর সভাকক্ষে কর্তৃপক্ষ জানায়, সপ্তাহে 7 দিনে ছুটবে মেট্রো রেল। শুক্রবার বেলা 3টা 30 থেকে রাত 9টা পর্যন্ত মেট্রো চলবে বলেও জানান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রৌফ। আমাদের উত্তর থেকে 3টা 30 থেকে 9টা, আর মধ্যদিল থেকে এটা 3টা 50 থেকে রাত 9টা 40 পর্যন্ত। এখন শুরু হচ্ছে আমাদের 7 দিনের মেট্রো রেলের যাত্রা। শুক্রবার সহ সপ্তাহব্যাপী মেট্রো চলার সিদ্ধান্তে স্বস্তি জনমনে। অন্তর্বর্তী সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানান তারা। তো শুক্রবারের মেট্রো রেলটা স্বস্তি বয়ে নিয়ে আসে। এত অল্প সময়ে যে চালু করতে পারছে এবং কাজীপাড়া স্টেশন চালু হচ্ছে, এটা সত্যি এখনকার সরকারের অবদান। এটা অনেক খুশি আমরা। যেহেতু আমরা রেগুলার যাতায়াত করি, এটা আমাদের জন্য অবশ্যই গুড নিউজ বলবো। মনে করি শুক্রবার দিনও মেট্রো রেলের আমাদের প্রয়োজন ছিল, আমাদের জন্য ভালো হয়েছে।
এত দ্রুত এবং কম খরচে মেট্রো চালু করায় বিগত সরকারের প্রতি ক্ষোভ ছাড়ছেন অনেকেই। যেটা নষ্ট হয়েছিল বলছিল এক বছর লাগবে এবং কয়েক কোটি টাকা লাগবে, অনেক বেশি, সে জায়গায় মাত্র 20 লাখ টাকা খরচ হয়েছে। হ্যাঁ, এতে আমরা জনগণ সবাই খুব খুশি। বিগত সরকার হচ্ছে মানে ন্যাকামিগুলো আমরা অবশ্যই দেখতে পাইছি, টিভিতে নানাভাবে দেখছি যে কীভাবে ওনারা ন্যাকামি করছে। সো ওইখান থেকে আমরা বলতে পারি যে এটা অবশ্যই অনেক উন্নতি, মানে দেশের মানুষের জন্য একটা স্বস্তির বিষয়, এবং আশা করছি যে পুরোপুরি মিরপুর যে 10 স্টেশনটা আছে সেটাও অনেক দ্রুত শেষ হবে। যেখানে বলা হয়েছিল যে 100 কোটি টাকা লাগবে, সেই জায়গায় আমি শুনেছি যে 1 কোটিও লাগেনি। তো আমাদের দেশটা যদি এভাবেই এগিয়ে যেতে পারে এটা আমাদের জন্য অবশ্যই ভালো। বন্ধ থাকা মিরপুর 10 স্টেশন শীঘ্রই খুলে দেবার কথা জানান কর্তৃপক্ষ। এছাড়া মেট্রোর ভ্যাট মওকুফের জন্য এনবিআর এর কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। স্বপ্নের মেট্রো রেলকে ঘিরে কোটি টাকার দুর্নীতি করতে চেয়েছিল বিগত স্বৈরাচারী সরকার, যার গোমর ফাঁস হয়ে গেছে দেশবাসীর সামনে। 100 কোটি নয়, মাত্র 20 লক্ষ টাকায় আগামীকাল থেকে চালু হতে যাচ্ছে কাজীপাড়া স্টেশন। এমনকি সপ্তাহব্যাপী চলবে মেট্রো রেল। মেট্রো রেল এমন সংবাদ শুনে তাই তো স্বস্তি ফিরে এসেছে জনমনে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ভারতে ইলিশ রপ্তানি বন্ধের পর এর প্রভাব পড়তে শুরু করেছে বাজারে, কিছুটা কমতে শুরু করেছে দাম। এ নিয়ে আরো জানাতে রাজধানীর কাউরান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, আপনি তো বাজারে রয়েছেন, ইলিশের দাম কতটুকু কমেছে জানাবেন বিস্তারিত। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর কারণ বাজারে। আমার সামনে কিন্তু আসলে সকাল থেকে আমরা দেখছিলাম যে ইলিশ কেনাবেচা চলছে, তবে আমরা যেমনটি জানি যে ইলিশ কিন্তু রপ্তানি বন্ধ হয়েছে। ভারত যেমন আমাদের কাছ থেকে ইলিশ চেয়েছিল সেটি কিন্তু আমরা এবার দিতে পারিনি, কারণ আমরা বলছিলাম যে আমাদের নিজেদের দেশের যে প্রয়োজন সেটি কিন্তু আমরা মেটাতে পারছি না, যার কারণে আমাদের দেশেও কিন্তু ইলিশের দামটি কিন্তু কমছে না। এবং আমরা কারণ বাজারে এসে এমন ঠিক একই চিত্র দেখতে পেরেছি, এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ইলিশ নেই বলছেন ব্যবসায়ীরা, এবং যারা ক্রেতা রয়েছেন তারা যেমনটি বলছে যে তাদের সাধ্যের বাইরে আসলে ইলিশের দাম চলে গিয়েছে, তারা কিন্তু ইলিশ কিনতে পারছে না। আমি দেখতে পাচ্ছি আমার সামনে একজন ক্রেতা আসলে ইলিশ কেনার চেষ্টা করছে, আমি একটু তার কাছ থেকে বাজার পরিস্থিতি জানতে চাবো। আপনি তো ভাই ইলিশ কিনছেন, ইলিশের বাজারের কি পরিস্থিতি এখন, কেমন দাম? এক্সট্রিমলি হাই ভাইয়া, এক্সট্রিমলি হাই, মানে আমাদের মধ্যবিত্তের নাগালের বাইরে। মানে আমরা যে এক্সপেকটেশন নিয়েছিলাম যে এবার ভারতে ইলিশ যাচ্ছে না, আমরা হয়তো ন্যায্য মূল্যে ইলিশটা পাবো, বাট অনেক বেশি প্রাইসের অনেক বেশি, মানে আমাদের এক্সপেকটেশনের বাইরে। আপনি শুনছিলেন একজন ক্রেতা, তিনি বলছিলেন যে আসলে তার নাগালের বাইরে ইলিশের দাম। তিনি যে ইলিশ কিনবেন, আমি দেখতে পাচ্ছি তিনি কিন্তু বেছে বেছে ছোট ছোট ইলিশ নিচ্ছেন, কারণ আপনারা জেনে থাকবেন যে বড় ইলিশের দাম কিন্তু অনেক বেশি। 2 কেজি সাইজের যে ইলিশ সেগুলোর দাম কিন্তু প্রায় 2800-3000 টাকায় বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা, এবং সর্বনিম্ন যদি আপনাকে ইলিশ কিনতে হয় তাহলে কিন্তু আপনাকে 1000 টাকা গুনতে হবে, এবং 1000 টাকার মধ্যে আপনি 5 থেকে 600 গ্রামের সাইজের আসলে ইলিশ পাবেন। এবং আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই, তিনি আমাদেরকে জানাবেন ইলিশের দাম কেমন। বাবা আজকে শুক্রবার তো বন্ধের দিন, তো আজকে একটু ইলিশের দাম বেশি গেছে বাবু। ধরেন যেটা 1 কেজি 200-100 এটা বেশি আছে 1700-1650, যেটা 900 গ্রাম এটা বেশি আছে 1500-1450 টাকা। আচ্ছা শুক্রবার দিন বন্ধ, তো আবার মাছও আমদানি কম হয়েছে, এই বিধে মাছটার দামটা একটু বেশি গেছে। কালকে আবার একটু, গতকালে আবার একটু কম ছিল, আজকে কেজি 100 টাকা বাড়িয়ে গেছে। তিনি যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু সাপ্তাহিক ছুটির দিন অথবা শুক্রবার হয়, বাজারে কিন্তু ক্রেতাদের সমাগমও বেশি ছিল, যার কারণে ইলিশের চাহিদা সঠিকভাবে না থাকায় তাদের কিন্তু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এবং তিনি বলছিলেন যে আগামী 1-2 দিন পর দাম কিছুটা কমতে পারে, কিন্তু ব্যবসায়ীরা যেমনটি বলছে যে এবছর ইলিশ রপ্তানি না হলেও বাজারে তাদেরকে পর্যাপ্ত ইলিশ দেওয়া হচ্ছে না, যার কারণে দামটি স্বাভাবিকভাবে বেশি রাখা হচ্ছে। এবং যারা কিনতে এসেছেন তারা বলছে যে এইবার ভারতে কিন্তু ইলিশ রপ্তানি হচ্ছে না দুর্গাপূজা উপলক্ষে, তারপরও কিন্তু তাদের সাধ্যের নাগালে ইলিশের দাম আসেনি। এই ছিল আসলে রাজধানীর কারণ বাজার থেকে ইলিশের দামের সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। কারণ বাজার থেকে মাছের বাজার সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী সাফওয়ান। রাজধানীর সুইট ড্রিম হোটেল থেকে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ বিদেশি মদ ও লক্ষাধিক টাকা। রাতে ঘটনাস্থল থেকে হোটেলের ম্যানেজার সহ গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ফলশ্রুতিতে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিস্তারিত কাহিস রাতের প্রতিবেদনে। এ যেন সুইট ড্রিম হোটেলের এক দুঃস্বপ্নের রাত। গোপন সংবাদের ভিত্তিতে চালানো হয় অভিযান। বৃহস্পতিবার রাতে মাদক বিরোধী এই অভিযানে ধরা পড়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, উদ্ধার করা হয় কয়েক লাখ টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায় অভিযান চালিয়ে ১৫০০ বিয়ার ক্যান এবং প্রায় ১,০০০ বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদের বোতল জব্দ করা হয়েছে। তথ্য ছিল তার ভিত্তিতে আমরা এখানে এসেছি এবং আমরা এখানে বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার বিদেশি মদ এবং বিয়ার পেয়েছি, সাথে আমরা অনেক টাকাও পেয়েছি। আমরা প্রায় বিয়ার ১৫৪২ ক্যান বিয়ার এবং ৯৮৪ বোতল বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের আমরা অ্যালকোহল পেয়েছি। তাছাড়াও আমরা ৪,৪৪,২০০ টাকাও এখানে ক্যাশ পেয়েছি। হোটেলে বারের ক্ষেত্রে 10টি ব্র্যান্ডের লাইসেন্স থাকলেও এর বাইরে অবৈধভাবে মজুত করা হয়েছিল আরও কোম্পানির মদ। এই ঘটনায় গ্রেফতার হয় ম্যানেজার সহ 3 জন। ঘটনার নেপথ্যে থাকা দোষীদেরও আইনের আওতায় নিয়ে আসার করা হুঁশিয়ারি দেন কর্মকর্তারা। আর লাইসেন্সের নিয়মটা হচ্ছে যে প্রেমিসেসের লাইসেন্স নিয়ম থাকবে তার বাইরে রাখার কোনো সুযোগ নেই। আর এখানে যে ব্র্যান্ডেরই মদ কিংবা বিয়ার নিয়ে আসুক না কেন, এটা আমাদের অনুমোদন ছাড়া এখানে আনার কোনো সুযোগ নেই। আমরা কি এদের এখানে যারা ম্যানেজার এবং যারা এর সাথে জড়িত আছে আমরা কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আর এর পিছে যারা আছে তাদেরকে আমরা আইনে আওতায় দ্রুত নিয়ে আসবো বলে আশা করছি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অতিরিক্ত ডিআইজি তানভীর মমতাজ বলেন, কোনো রাজনৈতিক বিবেচনায় নয়, বরং মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি থেকেই চলছে এসব অভিযান। এখানে কোনো রাজনৈতিক কোনো বিবেচনা হয় না। আপনি দেখবেন যে সারা বাংলাদেশে আমরা যেখানে যাকে পাচ্ছি সেখানে আমরা এক বিন্দু ছাড় দিচ্ছি না। আমরা এখানে খবর পেয়েছি বিদেয় এসেছি। শুধু আপনারা দেখবেন যে ঢাকা শহরে আমরা প্রত্যেকটা জায়গাতে কোনায় কোনায় আমরা সার্চ করছি, যেখানে পাবো সেখানে আমরা অ্যাকশন নিব। জব্দকৃত এসব মদের আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। যাত্রী সংকটে ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে ভারতগামী ফ্লাইট। 5 আগস্টের পর ভারতীয় ভিসা জটিলতায় যাত্রী হারাতে শুরু করে এয়ারলাইন্সগুলো। এতে এক প্রকার বাধ্য হয়ে বন্ধ করা হয় নভোএয়ারের ঢাকা কলকাতা ফ্লাইট। অন্যদিকে অর্ধেকের কম ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ ও ইউএস বাংলা এয়ারলাইন্স। খাত সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত ভিসা জটিলতা কাটিয়ে না উঠলে বন্ধ হয়ে যাবে ভারতগামী সকল রুটের ফ্লাইট। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। ক্যামেরায় ছিলেন জাহিদুল ইসলাম। ছাত্র জনতার আন্দোলনের মুখে গেল 5ই আগস্ট ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। এরপরই বাংলাদেশিদের ভিসা নিয়ে কঠোর অবস্থানে নয়াদিল্লি। ভিসা একরকম বন্ধ হয়ে যাওয়ায় যাত্রী সংকটে এয়ারলাইন্সগুলো। সব মিলিয়ে ভারতে বাংলাদেশি যাত্রীর সংখ্যা 1/3 নেমে এসেছে। যাওয়ার সময় 50% হচ্ছে, আসার সময় 30% হচ্ছে, আবার যাওয়ার সময় 30% হচ্ছে, আসার সময় 40% হচ্ছে। খুবই ইমব্যালেন্স হচ্ছিল আর কি। ঢাকা কলকাতা রুটে যাত্রী না থাকায় ফ্লাইট পুরোপুরি বন্ধ করতে বাধ্য হয় নভোএয়ার। সপ্তাহে প্রতিদিনই ফ্লাইট চালাতাম, তারপরে 3টায় নামলো, এখন বন্ধ করতে বাধ্য হয়েছে। আপনারা জানেন মনে হয় যে এই রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তো হচ্ছে না, আপনার ভিসা, ইন্ডিয়ান ভিসা নাই বললেই চলে। ভারতগামী ফ্লাইট বন্ধ না করলেও বেশিরভাগই কমিয়ে এনেছে ইউএস বাংলা এয়ারলাইন্সও। পুরোপুরি বন্ধ রয়েছে ইউএস বাংলার চট্টগ্রাম কলকাতা রুট। ঢাকা থেকে চেন্নাইতে আমরা সপ্তাহে 11টা ফ্লাইট অপারেট করতাম, বর্তমানে আমরা মাত্র 5টা ফ্লাইট অপারেট করছি। ঢাকা থেকে কলকাতায় আমরা সপ্তাহে 14টা ফ্লাইট অপারেট করতাম, সেখানে আমরা মাত্র 6টা ফ্লাইট অপারেট করছি। চিটাং থেকে কলকাতা আমরা প্রতিদিন ফ্লাইট অপারেট করতাম, সেখানে এই মুহূর্তে ফ্লাইট সাসপেন্ড করতে হয়েছে বিকজ অফ ভিসাটা না থাকার কারণে আমরা আসলে এই ডেস্টিনেশনগুলোতে ফ্লাইট অপারেট করতে পারছি না। 32টা ফ্লাইট সপ্তাহে অপারেট হতো, সেখানে মাত্র আমরা 11টা ফ্লাইট অপারেট করছি, সেটা 33%-এরও কম। একই পথে হাঁটছে রাষ্ট্রীয় পতাকাবাহী ক্যারিয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও। ইন্ডিয়ায় আমাদের 3টা স্টেশনে 28টা ফ্লাইট যেত, সপ্তাহে 28টা ফ্লাইট, এখন সেটা সপ্তাহে 14টা যাচ্ছে। ভিসা তো দিচ্ছে না, ভিসা কম দিচ্ছে, শুধু চিকিৎসা ভিসা মনে হয় এখন দিচ্ছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত ভিসা জটিলতা কাটিয়ে না উঠলে পুরোপুরি বন্ধ হয়ে যাবে বাংলাদেশ থেকে ভারতগামী সব রুটের ফ্লাইট। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।